phi f prime c agh এটা হলো অ্যাবসিস সাথে রয়েছে, আর অর্ডিনেটে রয়েছে pu by phi f prime c ag। যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম গুলো রয়েছে এই ধরনের কার্ভ, এগুলো হলো স্ট্যান্ড ডিজাইন মেথডে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ রো জি। এখানে 0.01 থেকে 0.08 পর্যন্ত 8টা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম রয়েছে। যে রেডিয়াল লাইনগুলো আছে, রেডিয়াল লাইনগুলো ইন্ডিকেট করে ই বাই এইচ এর ভ্যালু। ই বাই এইচ এর ভ্যালু 0.1 থেকে শুরু করে 1 পর্যন্ত রয়েছে রেডিয়াল লাইনগুলো। আজকে আমরা স্ট্যান্ড ডিজাইন মেথডে কম্প্রেশন প্লাস বেন্ডিং এর একটা ডিজাইন করব ইউজিং দা গ্রাফস। তো তোমাদেরকে আমি গ্রাফগুলোর একটা প্রিন্ট কপি রেখে দিতে বলেছিলাম, সাথে একটা ট্রান্সপারেন্ট স্কেল এবং একটা শার্প পেন্সিল অ্যান্ড ইওর শার্প আইস। তীক্ষ্ণ চোখও হতে হবে, ওখান থেকে একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করতে হবে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ক্যান ইউ হিয়ার মি? ওকে, তাহলে আমরা একটা ডিজাইন করি। এটা একটা শর্ট স্কোয়ার কলাম, টাইট কলাম, যেখানে ফ্যাক্টরড লোডটা দিয়ে দেওয়া আছে। It will carry a factored axial load of 640 kips, and at the same time a factored moment of 330 feet kips. তাহলে একই সাথে কম্প্রেসিভ ফোর্স রয়েছে, কম্প্রেশন ফোর্স রয়েছে, একই সাথে সাইমালটেনিয়াস মোমেন্টও আছে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ দিয়ে দেওয়া আছে। তাহলে এই স্কোয়ার কলামটা আমাদের ডিজাইন করতে হবে স্ট্যান্ড ডিজাইন। তো অনেক সময় এখানে তোমাদেরকে যে প্রবলেম সলভ করতে দেওয়া হবে সেখানে মেথড উল্লেখ নাও করা থাকতে পারে, বাট এই প্রবলেম স্টেটমেন্টের ভিতরে কিছু ওয়ার্ডিং থাকবে যেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কোন মেথডে তোমাকে কাজ করতে হবে। যেমন ফ্যাক্টরড লোডটা ডেফিনেটলি অ্যাপ্লিকেবল টু স্ট্যান্ড ডিজাইন মেথড, তাই না? কাজে এখানে যদি মেথডের নাম উল্লেখ করা নাও থাকে তারপরেও এখানে বোঝা যাবে যে এটা হলো স্ট্যান্ড ডিজাইন মেথডের প্রবলেম। বা এই যে PU, এই সিম্বল গুলো, এখানে ইউ স্ট্যান্ডস ফর আলটিমেট, তাহলে এই ধরনের নোটেশন যখন থাকবে তখন বুঝে নিতে হবে যে এটা হলো স্ট্যান্ড ডিজাইন মেথডের প্রবলেম। আর পরীক্ষার ক্ষেত্রে তোমার যদি মেথড ভুল হয় তাহলে কিন্তু এক্সামিনার তোমার ওই কোশ্চেনটা আর এক্সামিন করবেন না, তুমি ওখানে 0 পেয়ে যাবে যদি ডিজাইন মেথড ভুল হয়। যে মেথডে করতে বলেছে তুমি অন্য মেথডে করেছো, এটা জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। এটা বুঝে করো বা না বুঝে করো, এখানে তুমি কোনো ক্রেডিট ক্যারি করতে পারবে না। সো আমরা এখানে সলিউশনে যাচ্ছি। সলিউশনের ক্ষেত্রে যে ডিজাইনে আমরা একই রকমের স্টেপ এখানে ফলো করব। আমরা ডিজাইন বলতে বুঝি যে আমাদের একটা ক্রস সেকশনাল ডাইমেনশন লাগবে এবং সেখানে রেইনফোর্সমেন্ট কি পরিমাণ সেটা লাগবে। তাহলে ক্রস সেকশনাল ডাইমেনশন অ্যাসিউম করার জন্য, বা এটাকে অ্যাসিউম না, ক্রস সেকশনাল ডাইমেনশনটাকে তোমার একটা প্রিলিমিনারি ডাইমেনশন চুজ করার জন্য আমরা WSD মেথডের মতোই রো জি এর একটা ভ্যালু অ্যাসিউম করতে পারি। সো এখানে দেখো আমি যে ইকুয়েশনটা দেখাচ্ছি তোমাদেরকে, সেই ইকুয়েশনটা হলো কনসেন্ট্রিক লোডের জন্য ইকুয়েশন, PU ইকুয়াল টু আলফা ফাই PN। কনসেন্ট্রিক লোডের জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা এখানে দেখাচ্ছি। যেহেতু এটা টাইট কলাম সেই কারণে আলফার ভ্যালু 0.8, ফাইয়ের ভ্যালু হলো 0.65, আর এটা হলো তোমার বাকি পার্টটুকু হলো PN। এই পার্টটা হলো PN।
তাহলে পিএন পার্টের ভিতরে আমাদের আননোন রয়েছে এজি, আননোন রয়েছে রোজি। এই দুটোর ভিতরে যে কোনো একটাকে আমাদের অ্যাসিউম করতে হবে। তো এজি অ্যাসিউম করার জন্য যেহেতু স্পেসিফিক কোনো থাম রুল বা কোনো গাইডলাইন বা কোনো হিন্টস নেই, বাট রোজি অ্যাসিউম করার জন্য তোমার গাইডলাইন রয়েছে যে তুমি 1 থেকে 8% ভিতরে রোজি করতে পারো। তাহলে রোজি অ্যাসিউম করে অ্যাটলিস্ট তুমি প্রিলিমিনারি একটা সেকশন বের করতে পারো এজি এর জন্য। তাহলে এর একটা ভ্যালু অ্যাসিউম করলাম, বাট এই ক্ষেত্রে তুমি 1% থেকে 8%-এর ভিতরে অ্যাসিউম করতে পারো, অথবা এখানে দেখো আর একটা ট্রিক্স আমরা করেছি, সেটা হলো যে রোজি এর ভ্যালু 0 ধরে নিছি, যে কোনো রেইনফোর্সমেন্ট নাই, তাহলে কংক্রিটের সেকশন কত দরকার। তাহলে এটাও একটা অ্যাজাম্পশনের একটা ওয়ে হতে পারে, কারণ এখানে তো জাস্ট অ্যাসিউম করতে হবে। তো রোজি এর ভ্যালু আমরা এখানে 0 ধরে নিয়ে এসেছি, তাহলে আমাদের ক্যালকুলেশনও আরো সিম্পলার এখানে হয়ে গেল। অথবা তুমি 1% থেকে 8%-এর ভিতরেও একটা ভ্যালু এখানে ধরতে পারো, তবে 0 ধরার পিছনের একটা লজিক আছে। লজিকটা হলো যে এই যে তোমার ইকুয়েশনটা হলো কনসেন্ট্রিক লোডের জন্য। তো এক্সেন্ট্রিক আমরা ডব্লিউএসডি মেথডেও দেখেছি, যখনই এক্সেন্ট্রিসিটি সেখানে জেনারেট করে তখনই তার কি এক্সিয়াল লোড ক্যাপাসিটি অনেক কমে যায়। এক্সিয়াল লোড ক্যাপাসিটি অনেক কমে যায় এক্সেন্ট্রিসিটি, কোনো একটা লোড যদি এক্সেন্ট্রিসিটি একটা সার্টেন এক্সেন্ট্রিসিটিতে থাকে তাহলে এক্সিয়াল লোড ক্যাপাসিটি অনেক কমে যায়। তো সেই হিসাবে তুমি এখানে রোজি এর ভ্যালু যদি 0 ধরো, তাহলেও যে সেকশন তুমি পাবা সেই সেকশনটাও ওই এক্সেন্ট্রিসিটির জন্য সাফিসিয়েন্ট নাও হতে পারে, তার থেকেও বড় তোমার সেকশন প্রয়োজন হতে পারে, কারণ এখানে তো তার লোড ক্যাপাসিটি অনেক আসলে কমে যাবে এক্সেন্ট্রিসিটিতে। সেই কারণে এখানে রোজির ভ্যালু আমরা 0 ধরতে পারি। এটা একটা নিউ, তোমাদের জন্য একটা নিউ কনসেপ্ট। এনিওয়ে এখানে আমরা পিইউ এর ভ্যালু জানি। স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার নোটটা। বলছি যে তোমার যখন এক্সেন্ট্রিসিটিতে থাকে একটা লোড, এক্সেন্ট্রিক লোড হয়, তখন কনসেন্ট্রিক লোডে একটা কলামের যে ক্যাপাসিটি তার থেকে অনেক লোড কম ক্যারি করতে পারে কলামটা। তার মানে হলো যে তোমার একটা একই লোডের জন্য সেম লোডটা, মনে করো এখানে 640 কিপ লোড আছে, 640 কিপ লোডটা যদি কনসেন্ট্রিক্যালি থাকে, তাহলে কলামের যে সেকশন দরকার হবে এই লোডটা যখন এক্সেন্ট্রিক লোড হবে, তার এই লোডটা ক্যারি করার জন্য তার থেকে অনেক বড় সেকশন দরকার হবে। ঠিক আছে, যদি লোডের পরিমাণ সেম হয়, সেম লোড সেন্টারে না থেকে এক্সেন্ট্রিক পজিশনে আছে, সার্টেন এক্সেন্ট্রিসিটিতে আছে, তাহলে আর এই সেকশন যদি কনসেন্ট্রিক লোডের জন্য যে সেকশন ছিল, এখানে সেকশনের ডিমান্ডটা অনেক বেড়ে যাবে। তো সেই কারণে তোমার এখানে রোজই তুমি যদি 0 ধরো, তারপরেও যে সেকশনটা তুমি পাবা সেই সেকশনটাও দেখা যাবে যে হয়তোবা সাফিসিয়েন্ট হবে না টু ক্যারি দ্যাট অ্যামাউন্ট অফ লোড অ্যাট সার্টেন এক্সেন্ট্রিসিটি। তো পিইউ এর ভ্যালু আমাদের গিভেন 640, এইগুলো তো কনস্ট্যান্ট। এজি এর ভ্যালু আমরা বের করব, আর রোজি এর ভ্যালু আমরা 0 ধরেছি, তাহলে এখানে আমাদের থাকলো শুধুমাত্র 0.85 এফ প্রাইম সি। তো এখান থেকে আমরা এজি এর ভ্যালু বের করে নিয়ে আসলাম, এবং এটাকে যেহেতু স্কোয়ার কলাম, আমরা স্কোয়ার রুট যদি করি তাহলে স্কোয়ার রুট করলে নিয়ারলি তোমার কত আসে, 19-এর কাছাকাছি আসবে, 19.03 আসে।
এখানে আমরা 19 ইঞ্চ ধরেছি, তার মানে এটা হলো জাস্ট বিগিনিং ফ্রম দা স্ক্র্যাচ, যে আমরা কত ইঞ্চ ধরে কাজ শুরু করব। তাহলে এখান থেকে আমরা একটা সেকশন পেলাম 19 ইঞ্চ বাই 19 ইঞ্চ। এখন তোমাদেরকে যে গ্রাফগুলো রেফার করেছি, গতদিন একটু ডেসক্রাইব করেছিলাম যে গ্রাফ A5 থেকে শুরু করে A12 পর্যন্ত আছে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য। সেখানে A5, A6, A7, A8 এই চারটা গ্রাফে তোমরা দেখতে পারবা যে এই চারটা গ্রাফে হলো স্কোয়ার কলামের জন্য। স্কোয়ার কলাম মানে রেইনফোর্সমেন্ট, স্কোয়ার কলাম ঠিক বলবো না, রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড অন অল 4 ফেসেস, চারটা ফেসে রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউট করা আছে। তাহলে সেটার জন্য তোমার গামার ভ্যালু 4 রকমের আছে ওখানে। দেখো এখানে আমাদের A5 এ গামার ভ্যালু আছে 0.6, A6 এ আছে 0.7, A7 যেটা A7 এ আছে 0.8, আর A8 এ আছে গামার ভ্যালু 0.9। তাহলে আমরা এই চারটা গ্রাফের ভিতরে, এবং চারটা গ্রাফই হলো রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড অন অল 4 ফেসেস। তাহলে এই চারটা গ্রাফ থেকে আমরা কোন গ্রাফটা চুজ করব, তাহলে সেটা নির্ভর করবে যে আমাদের গামার ভ্যালু কত সেটার উপরে। সো to select the right graph we need to know the value of gamma, আমাদের গামার ভ্যালু জানতে হবে। তো গামার ডেফিনিশন হলো একটা কলামের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা যদি h হয়, তাহলে এর যে রেইনফোর্সমেন্ট একটা ফেসে যে রেইনফোর্সমেন্ট, সেই রেইনফোর্সমেন্টের সেন্টার ডিসটেন্স, তাহলে এই দুইটা যদি তুমি রেশিও করো তাহলে তুমি গামা পেয়ে যাবে। তাহলে গামা h বাই h যদি করো তাহলে h আর h কাটাকাটি হয়ে যাবে, থাকবে তোমার গামা। তাহলে এটা হলো গামার ডেফিনেশন বলা যায়। তাহলে এটা আমরা বের করব। আমরা যেহেতু কলামের ডাইমেনশন জানি, আমরা একটা বার সাইজ, লংজিটুডিনাল বার সাইজ এবং টাই বার সাইজ অ্যাসিউম করে নিচ্ছি। অ্যাসিউম করে নিয়ে আমরা এখানে এর সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা বের করব। তাহলে লংজিটুডিনাল বার হিসেবে আমরা লংজিটুডিনাল বার হিসেবে আমরা 9 বার এখানে অ্যাসিউম করছি, আর টাই বার হিসেবে নাম্বার 3 বার অ্যাসিউম করছি। তাহলে গামা h ইকুয়াল টু হবে ওভারঅল ডাইমেনশন 19 মাইনাস দুই পাশের ক্লিয়ার কভার 2 into 1.5 minus 2 times the diameter of the tie bar, tie bar diameter, minus দুই পাশ থেকে 9 নাম্বার বারের হাফ ডায়ামিটার, তার মানে 9 নাম্বার বারের একটা ডায়ামিটার 1.128 ইঞ্চ। আমরা এখান থেকে গামা h এর ভ্যালু পেলাম। সো এখন গামা যদি বের করতে চাই তাহলে গামা ইকুয়াল টু হলো গামা h বাই h করলে গামা কাটা, এটা h কাটাকাটি হয়ে গামা থেকে যাবে। তাহলে গামা h এর ভ্যালু আমরা পেয়েছি, আর h এর ভ্যালু আমরা বের করেছি
তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হলো 0.74। তাহলে এখন বলো যে আমরা ওই চারটা গ্রাফের ভিতর থেকে কোন গ্রাফটাকে নিব। ওখানে আছে 0.6, 0.7, 0.8, 0.9। আমরা কোন গ্রাফটাকে চুজ করব? বলো সামওয়ান। স্যার 0.7 টাকা নিব স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখি তোমাদের একটু শেয়ার। সো তোমরা যদি ওখানে সফট কপি যাদের আছে তারা সফট কপি কিভাবে প্যারালালি দেখবা একটা ডিভাইসে, ইউ ট্রাই টু ম্যানেজ। এখানে দেখো যে আমাদের এই ভ্যালু গুলো আছে হলো 0.6, 0.7, 0.8, 0.9। তো এটা যেহেতু 0.7 এর কাছাকাছি, সেই হিসেবে আমরা 0.7 এর জন্য যেই গ্রাফটা রয়েছে আমরা সেই গ্রাফটা ইউজ করব। আসলে প্রয়োজন ছিল, করা দরকার ছিল, যেহেতু এই ভ্যালুটা হলো 0.7 এবং 0.8 এর ভিতরের একটা ভ্যালু, তাহলে এই দুটো গ্রাফ থেকে ইন্টারপোলেশন করা প্রয়োজন ছিল। পরবর্তী প্রবলেমগুলোতে আমরা তাই করব, যেহেতু এটা ইউএসডি মেথডের ভেরি ফার্স্ট প্রবলেম এবং এই গ্রাফগুলো ইউজ করার ক্ষেত্রেও এটা তোমাদের একদমই প্রথম। এজন্য আমরা একটা গ্রাফ নিয়ে এখন কাজ করছি 0.7 এর কাছাকাছি, কাজে 0.7 এর জন্য যে গ্রাফটা রয়েছে সেটা আমরা ইউজ করছি। তাহলে তোমরা বইয়ের সফট কপি, হার্ড কপি অথবা প্রিন্ট পেজ যেটাই আছে সেটা যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই গ্রাফটা হলো A6। তাহলে আমরা A6 গ্রাফটাকে নিয়ে কাজ করছি। তাহলে আমরা একটু A6 গ্রাফে যাই। A6 গ্রাফে তোমার এফ প্রাইম সি সবগুলোর ক্ষেত্রেই 4 KSI, FY 60 KSI, গামার ভ্যালু 0.7 and reinforcements are distributed equally on all four faces। এটা হলো এই ক্যারেক্টারিস্টিক যদি হয় তাহলে আমরা A6 গ্রাফ ইউজ করতে পারবো। তাহলে A6 গ্রাফের ভিতরে আমাদের এক্স এক্সিসে ভ্যালু রয়েছে, ওয়াই এক্সিসে ভ্যালু রয়েছে, আমাদের রেডিয়াল লাইনগুলো রয়েছে। তাহলে এখান থেকে আমরা আসলে কি বের করতে চাচ্ছি? আমরা একটা সেকশন অলরেডি প্রিলিমিনারি একটা সেকশন পেয়েছি, এখন আমাদের দরকার রেইনফোর্সমেন্ট। তাহলে এই গ্রাফ থেকে আমরা আসলে রেইনফোর্সমেন্ট রেশিও রো জি এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে রো জি এর জন্য আমাদের এখানে 8টা ইন্টারঅ্যাকশন কার্ভ রয়েছে রো জি এর ভ্যালুর জন্য। তাহলে আমাদের এখানে অ্যাটলিস্ট 2টা নন ভ্যালু লাগবে তোমার এই রো জি এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে দেখো নন ভ্যালু হিসাবে এই প্রবলেমের জন্য পার্টিকুলারলি আমি যেটা চুজ করেছি বা তোমাদের বইয়ে যেটা করা আছে, এটা বইয়েরই একটা প্রবলেম। বইয়ে যেটা করা আছে সেটা হলো এই যে kn অর্থাৎ অর্ডিনেটে যেই ভ্যালুটা আছে PU বাই ফাই FC প্রাইম AG, এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা। PU এর ভ্যালু জানা, ফাই এর ভ্যালু জানা, F প্রাইম C এর ভ্যালু জানা, AG এর ভ্যালু জানা। তাহলে আমরা অর্ডিনেটের ভ্যালুটা বের করে নিতে পারবো। আবার আমাদের H হলো কলামের ক্রস সেকশনাল ডাইমেনশন, সেটাও আমাদের জানা আছে। আবার আমরা ই এর ভ্যালুটাও বের করে নিতে পারবো, যেহেতু মোমেন্ট আর লোডের ভ্যালু দিয়ে দেওয়া আছে। মোমেন্ট বাই লোড করলে আমরা ই এর ভ্যালু বের করে নিতে পারবো, তার মানে ই বাই এইচ এর ভ্যালুও আমরা বের করতে পারবো। তাহলে ই বাই এইচ এর ভ্যালু আর হলো এই অর্ডিনেটের ভ্যালু, এই দুটা ভ্যালু বের করে আমরা সেখান থেকে দেখব যে সেই বরাবর রো জি এর ভ্যালু কত আছে। তাহলে সেই ইয়েতে আমরা যাচ্ছি, প্রসিজিওরে আমরা যাচ্ছি।
তাহলে এটা ছিল আমাদের জাস্ট ওই একই ইন্টারেকশন ডায়াগ্রামটা তোমাদের রিপিট করেছি, যে আমরা এখানে বের করতে চাচ্ছি আমরা এখানে নন ভ্যালু হিসেবে নিতে চাচ্ছি এই ভ্যালুটাকে, আর নন ভ্যালু হিসেবে আমরা নিতে চাচ্ছি হলো এই ই বাই এইচ এর একটা ভ্যালুকে, যেটা বের হবে। তাহলে সেখান থেকে আমরা ই বাই এইচ এর একটা ভ্যালু পেলাম। আর মানে সিস্টেমটা এমন হবে, মনে করো যে ই বাই এইচ এর ভ্যালু, ফর এক্সাম্পল আমি জাস্ট টিপিক্যালি বলছি, ই বাই এইচ এর ভ্যালু আমরা পেলাম 0.2, ই বাই এইচ এর ভ্যালু পেলাম 0.2, এটা আমাদের ই বাই এইচ এর। আর পি ইউ বাই ফাই এফ সি প্রাইম এজি, এই ভ্যালুটা আমরা পেলাম মনে করো এইখানে সামহেয়ার, এখানে যত আছে মনে করো 0.6 বা সামথিং, ধরো এইখানে ভ্যালুটা পেয়েছি 0.6। তাহলে এই বরাবর আমরা একটা লাইন ড্র করব, আর এই লাইনটা হলো ই বাই এইচ এর সাথে যেখানে ইন্টারসেক্ট করে সেই জায়গার যে রো জি এর ভ্যালু, সেটা আমরা এখান থেকে পিক করব। তাহলে এটা হলো তোমার কে এন এর ভ্যালু, আর এই ভ্যালুটা হচ্ছে ই বাই এইচ এর ভ্যালু। এই দুটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেখানে দেখো এই ভ্যালুটা, যদি জাস্ট এই টিপিক্যাল গ্রাফটা থেকে যদি দেখি, তাহলে রো জি এর ভ্যালু যেখানে 0.03 সেখানে ইন্টারসেক্ট করেছে, তখন আমরা রো জি এর ভ্যালু নিব 0.03। আমি রিয়েল গ্রাফে যাই। তাহলে প্রথমেই মেথডোলজি যেটা বললাম সেটাকে এখানে লেখা হয়েছে, যে টু ফাইন্ড রো জি ফ্রম গ্রাফস উই মে ইউজ the values of E by H and PU by phi F prime C AG. আমরা এই দুটোকে নন ভ্যালু হিসাবে ধরে কাজ করতে পারি। তাহলে E এর ভ্যালু আমরা বের করব হচ্ছে M by P করলে আমরা E এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আর E by H, তাহলে E এর ভ্যালু ক্যালকুলেশন করা হলো, H এর ভ্যালু আমরা এর আগে বের করেছি 19 ইঞ্চ। তাহলে E by H এর একটা ভ্যালু আমরা পেলাম। PU by phi F prime C AG, PU by phi F prime C AG, PU এর ভ্যালু আমাদের জানা আছে, phi এর ভ্যালু হলো 0.65, F prime C 4, AG এর ভ্যালু 361, 19 ইঞ্চ স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা y অ্যাক্সিস এর কোঅর্ডিনেটের একটা ভ্যালু পেলাম 0.68। এখন এই যে এই দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালু থেকে আমরা রো জি এর ভ্যালুটা বের করব। আমরা গ্রাফে আসি। তাহলে গ্রাফে প্রথমে আমরা লোকেট করব ই বাই এইচ ইকুয়াল 0.33, এটা কোথায় আছে। তাহলে গ্রাফের ভিতরে এটা হলো তোমার ই বাই এইচ 0.1, এটা হলো ই বাই এইচ 0.2, এটা হলো ই বাই এইচ 0.3, এটা হলো 0.4, 0.3 এবং 0.4, এই দুটো লাইনের মাঝে দেখো আবার 10টা ডিভিশন আছে, যে ছোট ছোট দাগগুলো। তাহলে এই ছোট ডিভিশন, এটা হলো 0.31, এটা 0.32, এটা হলো 0.33। তাহলে আমরা কি করব, অরিজিনের সাথে এই 0.33 এইখানে একটা লাইন ড্র করব। তোমার এখন স্কেলের ব্যবহার শুরু হয়ে গেল, স্কেল এবং পেন্সিল। তাহলে এই অরিজিনের সাথে 0.33 একটা লাইন তোমাকে ড্র করতে হবে।
তাহলে এই দেখো আমার একটা রেড লাইন ব্লিঙ্ক করছে, এই লাইনটা তুমি স্কেলে ওখানে ড্র করবা। তোমরা কি ব্লিঙ্কিং লাইনটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এইটা তোমরা ওইখানে স্কেল দিয়ে ওখানে ড্র করবা, যে এটা হলো তোমার 0.33 লাইন E by H। সিমিলারলি এখন y অ্যাক্সিসে এর ভ্যালু যেখানে 0.68, y অ্যাক্সিসের ভ্যালু যেখানে 0.68, সেখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব। তাহলে y অ্যাক্সিসের ভ্যালু 0.68 কোথায় আছে দেখো, এই যে এখানে হলো 0.6, এটা হলো 0.7, তার মাঝে আবার 5টা ডিভিশন আছে, তার মানে ওয়ান ডিভিশন হলো 0.2 করে। তাহলে এর 4টা ডিভিশন যদি আমরা যাই তাহলে আমরা পাবো 0.68। দ্যাট মিনস 0.7 এর আগের যে লাইনটা, জাস্ট 0.7 এর ইমিডিয়েট নিচে যে লাইনটা, সেটাই হলো তোমার 0.68। ওই বরাবর আমরা আরেকটা হরিজন্টাল লাইন ড্র করব। ঠিক আছে, দেখো ওখানে একটা অ্যারো যুক্ত একটা হরিজন্টাল লাইন আমি ড্র করেছি 0.68 এ। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো যে এই রেডিয়াল লাইন 0.33 আর হরিজন্টাল লাইন 0.68, এটা কোন জায়গায় ইন্টারসেক্ট করেছে। ওখানে একটা ছোট্ট লাল ডট আছে, তোমরা খেয়াল করে দেখো, ছোট্ট রেড একটা ডট ব্লিঙ্ক করছে। তাহলে ওই ছোট রেড ডটটা এখন দেখো যে এটা হলো রোজি এর কোন ভ্যালুর উপরে, বা রোজি এর কোন ভ্যালুর সাথে আছে। 0.5 0.05, রাইট? ঠিক আছে, তাহলে এই হলো তোমার এই গ্রাফের একটা ইউজ। পরবর্তীতে আমরা আরো অন্যভাবে ইউজ করব। যারা এখনো হ্যান্ড রেজ করে আর আছো, লাস্টের টুকু বুঝলাম না স্যার, আচ্ছা ইন্টারসেক্ট করার পরের টুকু আর কি। 0.05 টা বুঝি নাই স্যার। ওইটা বলছি। জয় মজুমদার হ্যান্ড রেজ করেছো? স্যার ওইটা আগে থেকেই হ্যান্ড রেজ করছিলাম স্যার। আচ্ছা, তা তোমার হ্যান্ড তাহলে লোয়ার করে দেই না? জি স্যার, লয়ার করে দিচ্ছি। সাফায়েত হ্যান্ড রেজ করা আছে? সাফায়েত, জি স্যার। স্যার ওই পিইউ বাই রো এফ প্রাইম সিএজি, এটা স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, পিইউ Thank এর you, sir. ভ্যালু তো আমাদের ফ্যাক্টর লোড 640, ফাই এর ভ্যালু এটা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর টাইট কলামের জন্য 0.65, এফ প্রাইম সি তো দেয়াই আছে, এজি এর ভ্যালু আমরা বের করেছি 19 ইঞ্চ স্কয়ার। ঠিক আছে, Thank you, এখন sir. সাইফুলের যে কোশ্চেন সেটা হলো 0.05 আমরা কোথায় থেকে পাচ্ছি, এই তাহলে 0.33 যে লাইনটা, এটা তো পেয়েছো সাইফুল? আমার সাথে রেসপন্স করো। জি স্যার, পেয়েছি। পেয়েছো। আর ওয়াই এক্সিস বরাবর 0.68, এটাও পাইছি স্যার। ওটা পেয়েছো। তাহলে ওই দুটা লাইন যে জায়গায় ইন্টারসেক্ট করে ওই পয়েন্টটাকে মার্ক করো, যে জায়গাটাতে ইন্টারসেক্ট করে। জি স্যার, করছি। করছো? এখন যে জায়গায় ইন্টারসেক্ট করে তাহলে সেটা দেখো যে আমাদের ইন্টারঅ্যাকশন যে ডায়াগ্রাম গুলো রয়েছে, রোজি এর ভ্যালু 0.01 থেকে 0.08 পর্যন্ত, এটা কোন ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের সাথে, ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের ভিতরে আছে অথবা কাছে আছে অথবা উপরে আছে, সেটা তুমি দেখো। 8টা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আছে ওখানে। ও জি স্যার। পেয়েছো? তাহলে ওটা আছে হচ্ছে 0.05 ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে। জি স্যার।
তার মানে এখান থেকে আমরা যে রো জি এর ভ্যালুটা পিক করছি, এখানে কিছু এদিক সেদিক হবে, কারণ এখানে তো আই এস্টিমেশনের কিছু ব্যাপার আছে, কাজে রো জি এর ভ্যালু এখান থেকে আমরা পিক করছি 0.05। জি স্যার। এখন তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের যদিও রো জি এর ভ্যালু 1% থেকে 5%, এই 1% থেকে 8% কোডে এটা বলা আছে, তারপরেও আমাদের প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে 4%। প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম হলো 4%, কারণ কলামের রডগুলো যেখানে ল্যাপিং করা হবে, স্প্লাইসিং করা হবে, সেখানে তো ডাবল হয়ে যাবে, নিচেরও রড থাকবে, নিচের ফ্লোরেরও রড থাকবে, আবার উপরের ফ্লোরেরও ওখানে রড এসে ল্যাপিং করা হবে। তার মানে ওখানে অলরেডি কিন্তু 8% চলে আসলো। কাজেই 4% কে যদি আমি এক্সিট করি, তাহলে কলামের ভিতরেই স্প্লাইসিং এর প্লেস গুলোতে এটা 8% এক্সিট করে যাবে, একটা হিউজ কনজেশন হবে। এই জন্য প্র্যাকটিক্যালি ধরে নেওয়া হয়, যদিও কোডে বলা আছে 8%, সেটা ঠিক আছে, কোডের সাথে সাংঘর্ষিক কখনোই না, কিন্তু ওই 8% কে ফলো করতে হলেই তোমার কলামের ভিতরে 4% এক্সিট আমরা করব না, করলে আমরা ওই প্রবলেমের ভিতরে পড়ে যাব। সেখানে আমরা এখানে পেয়েছি 5%। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে দিস ইজ এ হাই স্টিল রেশিও। 5%টা একটা হাই স্টিল রেশিও। তো আমরা এই স্টিল রেশিওটা প্রোভাইড করতে চাচ্ছি না ডিজাইনার হিসাবে, বিকজ উই আর গুড ডিজাইনার্স। তো আমরা সেই ক্ষেত্রে কি করব, আমাদের এই রেশিওটাকে কমাতে হবে। তাহলে এই রেশিও যদি কমাতে হয়, স্টিলের কন্ট্রিবিউশন যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? কনক্রিটের সেকশন বাড়াইতে হবে। স্যার সেকশন বাড়াইতে হবে স্যার। রাইট, ভেরি রাইট, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কংক্রিটের সেকশন বাড়াতে হবে। তাহলে আমরা 19/19 কংক্রিট ধরেছিলাম, আমরা এখানে কিছু বাড়িয়ে 21/21 করছি। যদি বলো যে স্যার 19 থেকে 21 কেন করলেন, কোনো অ্যান্সার নাই, তুমি 20ও করতে পারো, 21ও করতে পারো, 22ও করতে পারো। মোট কথা হলো 19 থেকে তোমাকে বাড়াতে হবে এটাকে রিডিউস করার জন্য। মোট কথা হলো বাড়াতে হবে। কতটুকু বাড়াবা, ইট ডিপেন্ডস অন ইওর জাজমেন্ট। এটাকে বাড়িয়ে আবার তোমাকে রিভাইজ ক্যালকুলেশন করতে হবে। মোট কথা হলো এটা যে এটাকে প্র্যাকটিক্যালি পসিবল লিমিটের ভিতরে নিয়ে আসতে হবে, ফলোইং ওবেইং দ্য কোড। এখানে 21 ইঞ্চি বাই এই জায়গাগুলোই হচ্ছে ডিজাইনারের ফ্লেক্সিবিলিটি। এই জায়গাগুলোর কারণেই একজনের সাথে আরেকজনের ডিজাইন নাও মিলতে পারে। আমি হয়তো 20/20 ধরে কাজ করব, তুমি হয়তো 21 ধরে কাজ করবে, আরেকজন 22 ধরে কাজ করবে। তো এই জায়গাগুলোই হচ্ছে তোমার ডিজাইনারের ফ্লেক্সিবিলিটি। তাহলে 21 ইঞ্চি বাই 21 ইঞ্চি ধরে আমরা পুরো জিনিসটাকে আবার রিভাইজ করব। তাহলে এগেইন আমরা রিভিশনে আসি। ই এর ভ্যালু আমাদের চেঞ্জ হয়নি, এইচ এর ভ্যালু চেঞ্জ হয়েছে, 19 এর জায়গায় 21 হলো। তাহলে ই বাই এইচ এর ভ্যালু আমাদের চেঞ্জ হয়ে গেল। পি ইউ এর ভ্যালু আমাদের সেম আছে, ফাই এর ভ্যালু সেম আছে, এফ প্রাইম সি এর ভ্যালু সেম আছে, এজি এর ভ্যালু আমাদের বেড়ে গেল। তাহলে এজি এর ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে এই পুরো টার্মটার ভ্যালুই আবার চেঞ্জ হয়ে গেল 0.56। আর গামাও আমরা চেক করব যে একই গামা আমরা ইউজ করতে পারবো কিনা, কারণ আমাদের সেকশন বেড়ে গেল এখন। সো গামা এইচ এর যে ডেফিনেশন ছিল যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ দ্য লংজিটিউডিনাল বার্স, তাহলে এখানে 21 minus 2 times the clear cover minus 2 times the tie reinforcement minus 2 times half diameter of the bars, that means 1 diameter of the bar, এটা আসলে 16.12 inch, gamma equal to gamma h by h। এবার গামার ভ্যালু এসেছে 0.77। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যদি রেক্টেঙ্গুলার সেকশন হয় তখন কি কোনটা নিব? হ্যাঁ, আমরা রেক্টেঙ্গুলার নিয়েও কাজ করব, অসুবিধা নেই, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে তখন। আচ্ছা স্যার।
তো গামার ভ্যালু আমরা পেলাম। এবার গামার ভ্যালুটা 0.77, এটা আমরা ক্লোজ টু 0.8 ধরতে পারি, যেহেতু আমরা এখানে একটা গ্রাফ নিয়ে কাজ করছি, ইন্টারপোলেশন আমরা করছি না প্রথম প্রবলেম হিসাবে। তো এই ভ্যালুটা হলো গ্রাফ A7 এ গামার ভ্যালু 0.8 আছে, তাহলে আমরা গ্রাফ A7 নিয়ে ডিল করব। তাহলে এখানেও একই রকম ভাবে এখন আমাদের E/H এর ভ্যালু হলো 0.29, তাহলে E/H টা আছে তোমার এখন এই জায়গায়, এখানে আছে E/H 0.29, আর Kn এর ভ্যালু আছে 0.56, তার মানে এই যে 0.5 থেকে 3 ঘর উপরে, 52, 54, 56, 3 ঘর উপরে, তাহলে এখান থেকে হবে একটা হরিজন্টাল লাইন, আর 0.29 থেকে অরিজিন পর্যন্ত হবে একটা রেডিয়াল লাইন, হয়ে যে জায়গায় ইন্টারসেক্ট করবে দ্যাট ইজ ইয়োর রোজি। সেম প্রসিডিউর, 0.02 স্যার। তাই তো, আমরা তো দক্ষ হয়ে গেছে। তাহলে এখানে দেখো এই যে আমরা রেডিয়াল লাইনটা নিয়েছি 0.29, আর হরিজন্টাল লাইনটা নিলাম 0.56 এ, এবার ইন্টারসেক্ট করেছে 0.02 তে, তাহলে অনেক কমে গেল না রেশিও? 0.5% ছিল, এখন 2% চলে আসছে। এখান থেকে আমরা রো জি এর ভ্যালু পাচ্ছি, এই ইকুয়াল দেই নেই, কারণ এখানে তো ওই চোখের পাওয়ারের বিষয় আছে। কেউ এখন যদি কারো চোখ যদি খুব ভালো হয়, তা সে বলতে পারে যে স্যার এখানে তো 0.0205 আছে, বা 0.021 আছে, বা 0.019 আছে, এক্স্যাক্টলি 0.29, এই কারণে ইকুইভ্যালেন্ট সাইন দিয়েছি, নিয়ারলি ইকুয়াল। তাহলে রো জি এর ভ্যালু হলো 0.02। তাহলে সেখান থেকে আমরা রো জি থেকে ইজিলি স্টিল এরিয়া বের করতে পারছি, কেজি দ্বারা মাল্টিপ্লাই করে স্টিল এরিয়া বের করতে পারছি। Remember that it is a square column, so the number of longitudinal reinforcement must be multiple of 4. এখানে রেইনফোর্সমেন্টের সংখ্যা হবে 4 এর গুণনীয়ক, নাকি মাল্টিপল, 4 এর গুণনীয়ক, মাল্টিপল অফ 4। তো 12টা 8 নাম্বার বার এখানে দিয়েছি, এটা অন্য অ্যারেঞ্জমেন্টও হতে পারে। মোট কথা এই সংখ্যাটা হবে 4 এর মাল্টিপল অফ 4, যেহেতু স্কয়ার কলাম, সেই অনুযায়ী এই রেইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্ট থেকে কম হবে না এই পরিমাণ স্টিল তোমাকে চুজ করতে হবে। তো 12টা 8 নাম্বার বার নিয়েছি, তাহলে স্টিল এরিয়া বিকামস 9.48 ইঞ্চ স্কয়ার। টাইর ডিজাইন করতে হবে, যেহেতু এটা ডিজাইন, কমপ্লিট ডিজাইনই তোমাকে দিতে হবে। আমরা নাম্বার 3 বার কে টাই হিসেবে ধরছি। তাহলে টাইয়ের জন্য 3টা ক্রাইটেরিয়া, 16 ডায়া অফ লং বার্স, 48 ডায়া অফ টাই বার্স এন্ড লিস্ট কলাম ডাইমেনশন। এই 3টার ভিতরে যেটা ছোট, যেটা লিস্ট, সেটা হবে তোমার টাইয়ের স্পেসিং। আর ক্লিয়ার স্পেস বের করতে হবে অন দা সেম ফেস। এই ক্লিয়ার স্পেসটা 1.5 টাইমস অফ দা বার ডায়ামিটার or 1.5 ইঞ্চ, এর থেকে কম হওয়া যাবে না। আর 6 ইঞ্চের থেকে বেশি হলে এক্সট্রা টাই প্রোভাইড করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনও তোমরা জানো, একটা জাস্ট অন দা সেম ফেস আমরা এই স্পেসিংটা বের করেছি, এখানে বের করে দেখা যাচ্ছে যেটা হলো 4.4 ইঞ্চ। সো হুইচ ইজ greater than the lower limit of minimum spacing,
and less than 6 inch, তার মানে এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের ভিতরে রয়েছে। তো এখানে আমাদের কোনো এক্সট্রা টাই প্রোভাইড করতে হবে, কনজেশনও হচ্ছে না কোড অনুযায়ী, কাজে সেকশন যেটা ফাইনালি আমরা ধরেছি 21 ইঞ্চ সেটাও ঠিক আছে। আমাকে স্যার, বলছো স্যার আরেকবার একটু স্যার ওই নো এক্সট্রা টাইজ আর রিকোয়ার্ড কেন এটা? নো এক্সট্রা টাইজ আর রিকোয়ার্ড হলো, তাহলে আবার সেই কলামের শুরুতে যেতে হবে। একদম শুরুর দিকে লেকচারে তোমরা দেখবা যে অনেকগুলো টাই অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, বইয়ের একটা পেজ রেফার করেছিলাম, জি স্যার। এখানে অনেক রকমের টাই অ্যারেঞ্জমেন্ট ছিল। তো সেইখানে তোমরা লক্ষ্য করে দেখবা যে যদি তোমার ক্লিয়ার স্পেস লংজিটিউডিনাল বারের ভিতরে এই যে ক্লিয়ার স্পেসিং, এই ক্লিয়ার স্পেসিং গুলো যদি 6 ইঞ্চের থেকে বেশি হয়, এই দুটো বারের ভিতরে ক্লিয়ার স্পেসিং যদি 6 ইঞ্চের থেকে বেশি হয়, তাহলে তোমাকে এক্সট্রা দিতে হবে। এটা যদি 6 ইঞ্চের থেকে বেশি হয় তাহলে এক্সট্রা টাই প্রোভাইড করতে হবে, এবং সেই অ্যারেঞ্জমেন্ট গুলো ওখানে টিপিক্যাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে দেয়া আছে, ওই পেজটা খেয়াল করবা বইয়ের, ঠিক আছে? তাহলে এখানে ধীরে ধীরে আমরা কিন্তু আপগ্রেড হচ্ছি, একটু এটা তোমরা ফলো করো। প্রথম যে ডিজাইন প্রবলেমটা, সেই ডিজাইন প্রবলেমে আমরা ক্লিয়ার স্পেস চেকই করি নাই। ডব্লিউএসডি মেথডের যে ডিজাইন প্রবলেম গুলো, সেই ডিজাইন প্রবলেম গুলোতে আমরা শুধু চেক করেছি যে এইটা মিনিমাম যে ডিস্টেন্স থাকার কথা, ক্লিয়ার স্পেস থাকার কথা, সেইটার থেকে বেশি আছে কিনা। এখন কিন্তু আমরা আরো একটু বড় হয়েছি, আরো এক ধাপ এগিয়ে গিয়ে আমরা কিন্তু এখন মিনিমাম ম্যাক্সিমাম সবকিছু চেক করছি, যে মিনিমাম যে লোয়ার লিমিট সেটার থেকে বেশি আছে কিনা, যেটা আপার লিমিট সে আপার লিমিটের থেকে কম আছে কিনা। দিস ইজ দ্য ফাইনাল ফর্ম। সবগুলো ডিজাইনের ক্ষেত্রে এইটা হলো ম্যান্ডেটরি, এটা চেক করতেই হবে। হয়তোবা তোমাদেরকে শুরুতে যেগুলো আমরা দেখিয়েছি সেগুলোতে ওগুলো চেক করাই নেই, যে তোমাদের কাছে বার্ডেন মনে হতে পারে, বাট আসলে সবগুলোতেই চেক করতে হবে যে মিনিমাম স্পেসিং এবং ম্যাক্সিমাম স্পেসিং এর ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। হাসিব বলো। হাসিব হ্যান্ড রেজ স্যার করেছো। যদি এক্সট্রা টাই লাগতো তাহলে স্যার কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতাম? মানে এক্সট্রা টাই যদি লাগতো তাহলে তোমার অ্যারেঞ্জমেন্ট, জি স্যার, যদি এক্সট্রা টাই দরকার পড়তো তাহলে কিভাবে দিতাম? আচ্ছা, ওইখানে তোমার করা আছে, ওই জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে ভেরিয়াসলি অ্যারেঞ্জ করা যায়, যেমন একটা অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে আমি দেখাই। একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে যে আমরা এই বারটা, এখানের একটা বার নিয়ে এইটাই দিয়ে দিলাম, দিয়ে দিলাম, তাহলে এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তারপরে এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে মোর কমন এই ধরনের বারের ক্ষেত্রে, যে তাহলে তোমার সবগুলো বার হলো এখন অ্যাডিশনাল টাই দ্বারা স্টিরাপের লুপের ভিতরে চলে আসলো। তোমার এই বারটাও দেখো স্টিরাপের কর্নারে আছে, এটাও আছে, এই 4টা বার স্টিরাপের কর্নারে আছে। ইন অ্যাডিশন এই বারগুলো এখন স্টিরাপের কর্নারে চলে আসলো। সবগুলো বার তোমার এখন স্টিরাপের টাইয়ের কর্নারে চলে আসলো, টাই অ্যারেঞ্জমেন্টের ভিতরে। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে এইটা মোর কমন, বাট এর আগে যেটা দেখালাম সেটাও পসিবল, সেভাবেও করা হয়ে থাকে।
অনেক সময় যে যেভাবে করা হয়ে থাকে, যে সেটা হলো আরেকবার তোমাদেরকে দেখাই। ড্রয়িং করা ইজ রিয়েলি ডিফিকাল্ট, এই সময়ভাবে দিয়ে দেয় আর দিয়ে দেয়। এর পরের যে টাইটা, সেই পরের টাইটাতে আবার হয়তো বা এটাকে রিভার্সিং করা হয়, মানে সবগুলোই একই লেভেলে থাকে না এই ধরনের অ্যারেঞ্জমেন্টে। এই অ্যারেঞ্জমেন্টটাই টপ টু বটম কন্টিনিউ হয় না, বরং এর পরেরটাতে গিয়ে আবার চেঞ্জ হয়। তখন হয়তো এই বারটাকে আর এই বারটাকে তোমার টাইয়ের ইয়ের ভিতরে নিয়ে আসে, এই দুটা বার আবার ফ্রি থাকে। যেমন এখানে এখন এইটা ফ্রি আছে, এই লেভেলে এসে এই বারটা এই লেভেলে এসে তোমার এই বারটা টাইয়ের ভিতরে আছে, বাট এই দুটা বার কিন্তু ফ্রি আছে। যেমন এইখানে এই দুটা বার টাইয়ের ভিতরে আছে, আবার এই বারটা ফ্রি, এটা হলো, আর এটা ফ্রি আছে। এর পরের টাই যেটা দিবে সেখানে আবার এই যে বার দুটো ফ্রি আছে, সেই বার দুটোকে কানেক্ট করে তোমার টাই করা হয়, আর দুইটা ফ্রি করা হয়। মানে এটাকে বলে হচ্ছে তোমার কি বলে, টার্মটা ভুলে গেলাম। হ্যান্ড রেজ করেছো তানভীর। স্যার আমরা যে স্যার মানে বোথ সাইডে স্যার রেইনফোর্সমেন্ট ধরলাম, আমরা কি যে কোনো দুই পাশে রেইনফোর্সমেন্ট ধরে কি ইয়াটা করতে পারতাম না স্যার, ডিজাইনটা করতে পারতাম না? তখন তো আর স্কোয়ার হতো না কলামটা তোমার ফিজিক্যালি স্কোয়ার, বাট ওর তো প্রপার্টি স্কোয়ার হলো না, তখন প্রপার্টিটা রেক্টেঙ্গুলার হয়ে গেল। স্যার মানে গ্রাফে যা দেখলাম স্যার, যে E10 গ্রাফ আর E11 গ্রাফ, সেখানে দেখলাম যে ওইভাবে করছে স্যার, মানে গ্রাফটা ওইভাবে দেওয়া আছে যে স্কোয়ার কলাম করছে, কিন্তু মানে যে কোনো দুই পাশে রেইনফোর্সমেন্ট চারটা করে প্রোভাইড করছে। রাইট, ওইটাই বলছি যে তোমার একটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে কলামটা দেখতে স্কোয়ার কলাম, কিন্তু ওর ভিতরে রেইনফোর্সমেন্টের অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে দুইটা অপোজিট ফেসে, তাহলে কলামটার নেচার কিন্তু রেক্টেঙ্গুলার। আমরা আসবো, এই ধরনের প্রবলেমও আমরা ডিল করব। অথবা অপোজিট রকমও হতে পারে, যে এটা হলো তোমার রেক্টেঙ্গুলার কলাম, কিন্তু রেইনফোর্সমেন্ট সবগুলো ফেসে ডিস্ট্রিবিউট করা আছে, তাহলেও কিন্তু সেটার নেচারটা এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম যেখান থেকে আমরা বের করছি সেই অনুযায়ী নেচারটা হবে স্কোয়ার কলামের মতো। তাহলে এখানে মূলত ওই গ্রাফগুলোর ভিতরে দুটা পার্থক্য, A5 থেকে A5, 6, 7, 8 এই চারটা গ্রাফে হচ্ছে রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড অন অল ফোর ফেসেস। এর পরের চারটা গ্রাফে রেইনফোর্সমেন্ট দেখবা যে দুইটা অপোজিট ফেসে আছে। তাহলে ওখানে কলাম যদিও দেখতে তোমার স্কোয়ারের মতো, কিন্তু বিহেভিয়ারটা হলো রেক্টেঙ্গুলার কলামের মতো। আমাদেরকে এখানে ডিজাইন করতে বলেছি স্কোয়ার কলাম, এই কারণে রেইনফোর্সমেন্ট শুধু দুইটা ফেসে দেওয়ার সুযোগ নেই। ক্লিয়ার হয়েছে? সাজিদ আহমেদ। স্যার আমরা স্যার রিইনফোর্সমেন্টের অ্যারেঞ্জমেন্টের হিসেবে কি স্যার আমরা এটা রেক্ট্যাঙ্গুলার অথবা স্কয়ার বলবো স্যার? এখন ওই যে বলছি যে ধীরে ধীরে আমাদের নলেজ আসলে আপগ্রেড হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম, মানে আমরা বলতে তোমাদেরকে মেইন করেছি, যে তোমরা জানতে যে কলামের যেটা ওভারঅল শেপ, সেই ওভারঅল শেপটাই হচ্ছে কলামের ক্যাটেগরি ডিপেন্ডিং অন দা শেপ। যে যদি দেখতে রেক্টেঙ্গুলার হয় তার মানে রেক্টেঙ্গুলার, দেখতে স্কোয়ার হলে স্কোয়ার, আসলে তা না। স্কোয়ার কলাম বললে এটা মিন করবে যে এটা দেখতেও স্কোয়ার, আর এর ভিতরে রেইনফোর্সমেন্ট গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অন অল ফোর ফেসেস, তাহলে এর বিহেভিয়ার হবে স্কোয়ার কলামের মতো। আর এটা দেখতে স্কোয়ার, যেমন 21 ইঞ্চি বা 21 ইঞ্চি, কিন্তু রেইনফোর্সমেন্ট গুলো আমি দিয়ে দিয়েছি জাস্ট দুইটা অপোজিট ফেসে, আর দুইটা ফেসে রেইনফোর্সমেন্ট নাই, তাহলে এটা স্কোয়ারের মতো দেখতে হলেও কিন্তু এর স্ট্রাকচারাল পারফরম্যান্সটা হবে রেক্টেঙ্গুলার কলামের মতো। ঠিক আছে? জি স্যার। ফারিন হ্যান্ড রেজ করেছো। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, বইয়ে যে পেজটা আপনি রেফার করেছেন স্যার, ওখানে হচ্ছিল যেটা স্যার টাইয়ের মধ্যে আছে, আপনার হচ্ছিল ওইখানে দেখানো হয়েছে যে স্পেসিং হলো গ্রেটার দেন 6 ইঞ্চি,
তাহলে স্যার আপনি যে কিছুক্ষণ আগে যেটা দেখালেন স্যার টাই দিয়ে, তো তাহলে স্যার এটা আমরা কেমনে বুঝবো যে হচ্ছে স্যার ওই ধরনের ইসে দিলে, মানে আপনার যদি টাইটা দিয়ে দিই তাহলে হচ্ছে স্পেসিংটা আপনার হচ্ছে 6 ইঞ্চি মানে এটার বড় হবে, আর ওইটা যদি স্যার না মেলে আমার ক্যালকুলেশনে, তো তখন কি স্যার আবার হচ্ছে আমার বাড়াই দিতে হবে? আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, তাহলে তুমি বলেছো যে 6 ইঞ্চ যদি এখানে যদি 6 ইঞ্চ স্যাটিসফাই না করে, এই ভ্যালুটা ফর ইনস্ট্যান্স 6 ইঞ্চের থেকে বেশি আসলো, তাহলে আমাদের রোল কি হবে? না স্যার, স্যার আমাদের বইয়ে স্যার হচ্ছে হলো সিন নাম্বার চিত্রটা এরকম ছিল স্যার, কিছুক্ষণ আগে যে আপনি হচ্ছে টাই দিলেন, দিয়ে হচ্ছে স্টিরাপ মানে মাথাটা একটু বাঁকিয়ে দিলেন, মানে স্টিরাপ দিয়ে দিলেন, তো তাহলে স্যার এটার ক্ষেত্রে মানে স্পেসিংটা বইয়ে বলা আছে যে গ্রেটার দেন 6 ইঞ্চি হতে হবে। তাহলে স্যার এখন হচ্ছে আমাদের যদি এরকম আসে, ধরেন হচ্ছে এরকম একটা ম্যাথ করলাম আমরা, ওখানে হচ্ছে 4.42 ইঞ্চি আসলো, এখন স্যার আমাদের তো 6 ইঞ্চির থেকে বেশি ওইটার ক্ষেত্রে মানে স্পেসিংটা দিতে বলেছে, তাহলে কি স্যার আমরা আবার চেক করে হচ্ছে 6 ইঞ্চির থেকে বেশি বাড়াবো? মানে আমার কোশ্চেন ছিল স্যার এটা। ও না, তুমি মনে হয় এখানে তাহলে মিস ইন্টারপ্রিটেশন করেছো। মিস ইন্টারপ্রিটেশন হলো, আমরা এখানে যে প্রবলেমটা আমি সলভ করলাম, সেই প্রবলেমের জন্য এই টাই অ্যারেঞ্জমেন্টটাই তো অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কোনো অ্যাডিশনাল চাই তো লাগছে না। আমি যে কথাগুলো বললাম সেটা হলো, যদি এটা 6 ইঞ্চের থেকে বড় হতো তাহলে আমরা কি করতাম? এই যে এখানে লিখেছি নো এক্সট্রা টাইজ আর রিকোয়ার্ড। আপনি পরে আসেন, এখানে তো আমাদের 6 ইঞ্চের থেকে বেশি আসেনি, তাহলে তো আমাদের এই টাই অ্যারেঞ্জমেন্ট আমরা যেটা দিয়েছি দ্যাট ইজ গুড এনাফ, এখানে কোনো এক্সট্রা টাই তো আর লাগছে না। কোশ্চেন হলো যে যদি এটা 6 ইঞ্চের থেকে বেশি আসতো তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করতাম, এখানে কিভাবে অ্যাডিশনাল টাই দিতাম, তার অ্যান্সার দিতে গিয়ে আমি ওই অ্যাডিশনাল টাই গুলো এঁকেছি। বুঝতে পেরেছো ফারিন? জি আচ্ছা স্যার। আমাদের এই প্রবলেমের জন্য অ্যাডিশনাল টাই তো লাগছে না। জি স্যার, এটা বুঝেছি স্যার, হচ্ছে ওইটাই কোশ্চেনটা ছিল আপনার, যদি ওইরকম যদি আমাদের সার্কামস্টেন্সেস আসে যে স্যার আমাদের স্টির আপ করে দিতে হবে, তো তাহলে স্যার সেক্ষেত্রে তো বইয়ের আর কি দেওয়া আছে যে আপনার স্পেসিংটা গ্রেটার দ্যান 6 ইঞ্চি, তো স্যার ওই ক্ষেত্রে জিজ্ঞাসা করছিলাম আর কি। আচ্ছা, আমি বরং বইয়ের ওই পেজটাতে 1 মিনিটের জন্য যাব, আগে যে জয় মজুমদারের কোশ্চেন শুনি। জি স্যার। স্যার প্রথম ট্রায়ালে আমরা হচ্ছে 19/19 সেকশন যখন নিলাম তখন গামার ভ্যালু 0.74 আসলো। ওই ক্ষেত্রে কি স্যার আমরা প্রথমেই গ্রাফ A.7 সিলেক্ট করতে পারতাম না? গ্রাফ A.7 আমরা সিলেক্ট করিনি, কারণ হলো যে সেভেন সিলেক্ট এই কারণে করিনি যে কারণ এখানে আসছে 0.74, তাই না? তাহলে আর তোমার গ্রাফে আছে হলো 0.7 আর 0.8, তাহলে 0.74 ভ্যালুটা আসলে কার কাছাকাছি, 0.7 এর নাকি 0.8 এর? পয়েন্ট বলো। 0.7 এর। সো দিস ইজ দ্য অ্যান্সার যে আমরা কেন A6 চুজ করেছি। আমরা যদি প্রথমে যদি 0.8 নিয়ে করতাম তাহলে স্যার সেই ক্ষেত্রে মানে আমাদের হাইস্ট রেশিও কম আসতো। করতে পারবো না। 0.8 নিয়ে করার পিছনে যুক্তি কি হবে সেটা বলো, কেন করব 0.8? এটা 0.7 এর কাছাকাছি। এক্স্যাক্টলি, কাজে আমি তো 0.8 এখানে নিতে পারবো না, আমার তো একটা লজিক থাকতে হবে যে আমি 0.8 কেন নিলাম। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আসলে ওই আমি তোমাদের বলে নিয়েছি, তুমি কথাটা মিস করেছো কিনা। এটা আসলে আমাদের যেহেতু একদমই ভেরি ফার্স্ট প্রবলেম এই গ্রাফ থেকে ভ্যালু বের করার, এই কারণে কিন্তু আমরা একটা গ্রাফ থেকে বের করছি। আসলে উচিত ছিল কি, উচিত ছিল দুইটা গ্রাফ থেকে ভ্যালু বের করা করে ইন্টারপোলেট করা, কারণ এটা হলো তোমার 0.7 থেকে একটা ভ্যালু বের করতে হতো, 0.8 থেকে একটা ভ্যালু বের করতে হতো, বের করে 0.74 এর জন্য কত আসে সেই ভ্যালুটা নিতে হতো।
ঠিক আছে? আর স্যার স্যার মানে হাই স্টিল রেশিওর ক্ষেত্রে রোজির ম্যাক্সিমাম কত ধরতে পারবো আমরা? 0.4% জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হলো মুহতাসিম। স্যার রেক্টেঙ্গুলার কলাম হলে কি আমাকে অপোজিট দুইটা ডিরেকশনে প্রোভাইড করতে হবে? আমি অল ফেসে আমি প্রোভাইড করতে পারবো না? সেটাই পারবো। এখানে পার্থক্যটা অন্য জায়গায় আমি বলেছি। পার্থক্য হচ্ছে যে যখন আমরা গ্রাফ থেকে ভ্যালু বের করছি, গ্রাফ থেকে যে আমি কোন গ্রাফটা চুজ করব, সেই ক্ষেত্রে যদি আমরা রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রেও সব ফেসে রেইনফোর্সমেন্ট দেই, তাহলে আমার গ্রাফ A5 থেকে A8, 5, 6, 7, 8, হ্যাঁ, এই 4টা গ্রাফের ভিতর থেকে ভ্যালু বের করতে হবে। আর যদি দুটা অপোজিট ফেসে রেইনফোর্সমেন্ট দেই, তাহলে তোমার 9, 10, 11, 12 ওই 4টা গ্রাফ থেকে বের করতে হবে, ওই 4টা গ্রাফের ভিতর থেকে নিতে হবে। মানে গ্রাফগুলো আলাদা আর কি, রেইনফোর্সমেন্ট দিতে পারবো না তা না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা শাকিব। আর এই বইয়ে স্যার ল্যাটেরাল টাই আর স্পাইরালের ক্ষেত্রে স্যার যে এটা দেওয়া ছবিগুলো দেওয়া স্যার, ওইখানে আর কি স্যার সমস্যা হয়েছে, 12টা যদি বার থাকে তখন স্যার আর স্পেসিং হিসাব করে নাই কোনো। 8টার ক্ষেত্রে 6টার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে দেখাইছে যে স্পেসিং 12টা 6 ইঞ্চির চাইতে বেশি হয়েছে, সেই জন্য বাড়াই দিছে। বাট 12টা বার যেখানে আছে ওইখানে স্যার আর কি কোনো 6 ইঞ্চির কথা উল্লেখ করে নাই, এই জন্য স্যার অ্যাসাইনমেন্টও আর কি করে দিছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ওইটা বিষয় না, ব্যাপার হলো যে তোমার, আমি তোমাদের একটু দেখাই একটা জিনিস। স্যার ওখানে সরাসরি স্টির আপ করে দেওয়া আছে স্যার, ওখানে কোনো স্পেসিং এর কথাই বলা নাই, মানে একদম স্টির আপ তো না, টাই। জি স্যার। টাই। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখি খুঁজে পাই কিনা। আবার স্যার এখানে হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে বলা আছে যে যেখানে অ্যাক্সিয়াল ফোর্সটা বেশি কাজ করবে, আবার কিছু ক্ষেত্রে স্যার বলা আছে যে স্যার বেন্ডিং মোমেন্টটা যেখানে বেশি কাজ করবে। তো স্যার এটার ক্ষেত্রেও একটু কনফিউশন আছে। আমার স্লাইডটা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এইটা হলো যে আমরা এখন যে ডিজাইনটা করলাম, সেই ডিজাইনে যদি আমাদের 6 ইঞ্চের থেকে বেশি আসতো, তাহলে আমরা অ্যাডিশনাল টাইয়ের এই অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা দিতে পারতাম। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বারকেই তোমার টাইয়ের লুপের ভিতরে নিয়ে আসা হয়েছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা, যেটা ডান পাশে এটা 3D ভিউ দেখা যাচ্ছে, আর এটা হলো তোমার ক্রস সেকশন। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা দিতে পারতাম। আর যেই বইয়ের যে পেজটা তোমাদেরকে রেফার করেছি, সেই পেজটাতে যাই, তাহলে অনেক প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে। এখানে দেখো, এ নাম্বার যে ফিগারটা, সেখানে মাত্র 4টা রেইনফোর্সমেন্ট। বি নাম্বার যে ফিগারটা, সেখানে বলেছে যে স্পেসিং লেস দেন 6 ইঞ্চ। সি নাম্বার যে ফিগারটা, বি আর সি এর রেইনফোর্সমেন্টের সংখ্যা একই, বাট সি নাম্বার ফিগারে স্পেসিং হলো 6 ইঞ্চের থেকে বেশি। এই যে 6 ইঞ্চের থেকে বেশি হওয়াতে যেই বারগুলো অরফেন হয়েছিল, অরফেন যে বারগুলো ছিল, এই অরফেন বারগুলোকে আবার টাইয়ের ভিতরে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এখানে অরফেন যে বারগুলো ছিল, বাবা মা ছিল না, এই যে এই বারগুলোকে দেখো এখন অ্যাডিশনাল টাইয়ের ভিতরে নিয়ে আসা হয়েছে। তাহলে বাম পাশের বি এবং সি ফিগারের ভিতরে তুমি যদি কম্পেয়ার করো, তাহলেই বুঝতে পারবা যে এইটা লকিং সিস্টেমটার ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসো ডি নাম্বার যে ফিগারটা, যেটার আমি এখনই একটা আইসোমেট্রিক 3 ডাইমেনশনাল ভিউ তোমাদেরকে দেখালাম। তাহলে ডি নাম্বার ফিগারটাতেও একই রকম, যে এখানে অ্যাডিশনাল টাই দেয়া হয়েছে। তার মানে হলো যে এইটা তোমার 6 ইঞ্চের থেকে স্পেসিং এর বেশি আছে, যদিও এখানে এটা লেখা হয়, কারণ এর ভিতরে তোমার এই
এই অ্যারেঞ্জমেন্ট আর শুধুমাত্র আরেকটাই আছে, সেটা হলো এই যে এইটা ডি এবং তোমরা ডি এবং জি, এই দুইটা খেয়াল করো। ডি এবং জি তারা যেখানেই তোমার অ্যাডিশনাল টাইয়ের বিষয়ে চলে আসছে, অ্যাডিশনাল টাই তার মানে হলো যে সেখানে এটা তোমার 6 ইঞ্চ থেকে এটা এক্সিড করেছে। এক্সিড করার কারণে এটাকে তোমার অ্যাডিশনাল টাই দ্বারা এটাকে লকিং করা হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডিশনাল টাই। আর যেখানে তোমার অ্যাডিশনাল টাই দেয়া হয় নাই সেই জায়গাগুলোকেই স্পেসিফিক্যালি এই লেস দেন 6 ইঞ্চ এই কথাটা উল্লেখ করা আছে। ঠিক আছে, যেখানে তোমার একই রকমের ফিগার কম্পেয়ার করে দেখানো আছে, যেমন এই দুইটা ফিগার বিলং টু দ্য সেম ক্লাস্টার, কম্পারিজনের জন্য দেখানো আছে যে এখানেও 6টা রেইনফোর্সমেন্ট, এখানেও 6টা রেইনফোর্সমেন্ট, বাট এই জায়গায় স্পেসিংটা হচ্ছে লেস দেন 6 ইঞ্চ, কাজে অ্যাডিশনাল টাই প্রয়োজন নাই। এখানে স্পেসিংটা হলো গ্রেটার দেন 6 ইঞ্চ, সো অ্যাডিশনাল টাই ইজ রিকোয়ার্ড। কম্পারিজনের জন্য দেখানো আছে। আর কিছু ফিগার আছে যেটা তোমার একই রকমের আর একটা ছাড়া নাই। ঠিক আছে, তো ইন জেনারেল তোমার এই টাই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে 6 ইঞ্চ যদি এক্সিড করে তাহলে অ্যাডিশনাল টাই দিতে হবে, এটাই হলো তোমার কোড। আর যদি 6 ইঞ্চের থেকে ভিতরে থাকে তাহলে তুমি তোমার বন্ডিং বা লকিং বাড়ানোর জন্য অ্যাডিশনাল টাই দিতে পারো, কোনো বাধা নাই, বাট কোড অনুযায়ী না দিলেও চলবে। কোডের কমপ্লায়েন্স হলো যে 6 ইঞ্চ এক্সিড করলেই অ্যাডিশনাল লকিং এর ব্যবস্থা তোমাকে করতে হবে, এটা হচ্ছে কোডের ম্যান্ডেটরি কন্ডিশন। আর তুমি যদি ইভেন 6 ইঞ্চের থেকে কম আছে তারপরেও অ্যাডিশনাল টাই দিলা, কেউ তোমাকে কিছু বলতে আসবে না। তুমি যদি মনে করো যে এখানে ফর বেটার সেফটি তোমার এখানে তুমি অ্যাডিশনাল টাই প্রোভাইড করবা ফর বেটার সেফটি, সমস্যা নাই, তুমি এখানে দিতে পারো, এখানে কেউ তোমাকে ধরতে আসবে না। যে তুমি মনে করছো যে এটা আর্থকুয়েক প্রন এরিয়াতে আছে, এটা হাই সাইসমিক জোনে আছে, কিন্তু স্পেসিং হলো 6 ইঞ্চের থেকে কম, আমি বেটার লকিং এর জন্য এই দুটো অরফেন পড়ে আছে, এই দুটাকেও আমি লকিং এর ভিতরে নিয়ে আসি, কোনো সমস্যা নেই, দিতে পারবো। যদি বাট খেয়াল রাখতে হবে যাতে কনজেশন না হয়। ওকে, তাহলে এখানে হাসিব কোশ্চেন লিখেছো, হোয়াট অ্যাবাউট প্রোভাইডিং হুকস ইন টাই রেইনফোর্সমেন্ট। আচ্ছা, হুকের ক্ষেত্রে হলো স্ট্যান্ডার্ড হুক আছে 3.1 এ স্ট্যান্ডার্ড হুকের ডাইমেনশন স্ট্যান্ডার্ড এসিআই কোড অনুযায়ী বা বিএনবিসি কোড অনুযায়ী স্ট্যান্ডার্ড হুক কেমন হবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে, পেজের রেফারেন্সও দেয়া আছে, ওই লেকচার নোটগুলো দেখবা যে ওখানে হুক কিভাবে হবে। যেমন যেই ফিগারটা তোমাদেরকে দেখালাম, যেই ফিগারটা তোমাদেরকে এখানে রেফার করলাম, সেটার ভিতরে দেখো কিছু জায়গায় হুক আছে 135 ডিগ্রি, কিছু জায়গায় হুক আছে 90 ডিগ্রি। তাহলে কোথায় কি ধরনের হুক দিতে হবে, যেমন এখানে 135 ডিগ্রি, তাহলে এগুলো সব স্ট্যান্ডার্ড হুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে, এসিআই কোড বা বিএনবিসি কোড অনুযায়ী। এটা অলরেডি তোমাদের T1 এ পড়ানো হয়েছে, বন্ড অ্যাঙ্করেজ এন্ড ডেভেলপমেন্ট লেন্থ, ওই চ্যাপ্টারের ভিতরে। কাজে ওটা এক নজর দেখে নিও। শুধুমাত্র একটা কুইক ক্লু দিয়ে রাখি, যেটা হচ্ছে সাইসমিক জোন 2 and 3 তে, অর্থাৎ মডারেট এবং হাই সাইসমিক জোন 4 এ, সেই সমস্ত জায়গায় তোমার 135 ডিগ্রি হুক ইউজ করতে হবে।
মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে 3 ধরনের মোমেন্ট ফ্রেম আছে, অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, আর একটা হচ্ছে তোমার স্পেশাল মোমেন্ট ফ্রেম, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। যেটা স্পেশাল মোমেন্ট ফ্রেম SMRF, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে 135 ডিগ্রি হুক প্রোভাইড করতে হবে। এগুলো হচ্ছে কোডের ম্যান্ডেটরি কন্ডিশন। এবং ওই বিল্ডিং গুলো কোন জোনে প্রোভাইড করতে হয় ডিপেন্ডস অন দা সাইসমিক ইন্টেন্সিটি। তো হুকের ক্ষেত্রে কোডের কমপ্লায়েন্স আছে, আর হুক গুলো কিভাবে দিতে হবে, কত ডিগ্রি বেন্ড করতে হবে, এই মাথাটা কত ডিগ্রি লম্বা থাকবে, এর ভিতরে ম্যান্ড্রেল ডায়ামিটার কত হবে, এভরিথিং ইজ ডিটেইলড ইন দা কোড। এটা তোমাদেরকে রেফার করা আছে, তোমরা ওখানে দেখবা। সব 90 ডিগ্রির জন্য, 35 ডিগ্রির জন্য, 180 ডিগ্রির জন্য, সবগুলোর জন্য ডিটেইল করা আছে। স্যার রেক্ট্যাঙ্গুলার এগুলো তো স্যার স্কোয়ারের জন্য দেখলাম, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে তো স্যার দুই পাশে স্পেসিং বের করতে হবে না হিসাবের জন্য? যে দেখা যাবে বের করতে হবে, দুই পাশে বের করতে হবে। সেম ক্রাইটেরিয়া সেম। তখন স্যার যে কোনো এক পাশে আমি এক্সট্রা টাইপ প্রোভাইড করলেই তো হচ্ছে না? দুই পাশে তোমার যে পাশে সে অ্যাসাইনমেন্টের ভিতরে দুইটা প্রবলেম আছে, এগুলো আমি ইয়েতে পোস্ট করে দিব, গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। এইখানে তোমার অ্যানালিসিস প্রবলেম, এখানে ডিজাইন স্ট্রেন্থ বের করতে হবে। আর এই অ্যাসাইনমেন্টটা সলভ করার জন্য একটা ক্লু তোমাদের দেয়া আছে, রেইনফোর্স কংক্রিট ডিজাইন। এটা একটা বই বাই স্পাইজেল অ্যান্ড লিমব্রানার। বইটা তোমাদের কাছে নাই সম্ভবত, আমি এর আগে বইটা রেফার করিনি কারণ প্রয়োজন হয়নি। এই বইয়ের এক্সাম্পল 9.5 আর 9.6। এটা আমি যেহেতু জানি যে এই বইটা তোমাদের কাছে না থাকার সম্ভাবনা বেশি, এই পেজগুলো আমি ওখানে আপলোড করে দেব ক্লাস নোটের সাথে। প্রবলেম এটার জন্য ক্লু দেয়া আছে, সেটা হলো ম্যাককরম্যাকের বইয়ের এক্সাম্পল 10.2। এক্সাম্পল 10.2 ফলো করে এই এক্সারসাইজের এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তো এটা আমি ম্যাককরম্যাকের বই তোমাদের কাছে অলরেডি সফট কপি বা হার্ড কপি এগুলো আছে, এটা আমি আর প্রোভাইড করব না, বা করা আছে এটা অলরেডি মনে হয় গুগল ড্রাইভে। আমি হলো স্পাইজেল লিমব্রানারের বইয়ের ওই কয়েকটা পেজ পার্টিকুলারলি ওইটা আমি ওখানে আপলোড করে দিব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের অনেক কোশ্চেন ছিল, টাইম অনেক এক্সিড করে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ।